আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি আওয়ামী লীগকে নিয়ে দু একটি কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ। তো আজকে হঠাৎ করে আওয়ামী লীগ টপিকস কেন? মূলত এই গতকাল আজকে দুটো সাক্ষাৎকার দেখেছি। একটা হচ্ছে আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম সাহেব, আর একটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, আসাদুজ্জামান কামাল। দুইজনের দুটি রেকর্ডের বক্তব্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বেশ কিছু বিষয় আমরা সামনে আসে আমাদের, সেগুলি নিয়েই মূলত আমি আজকের আলোচনাটা করব। সাথে থাকবে আওয়ামী লীগের গুজব এবং তাদের কর্মপরিকল্পনা যা আছে সেগুলি তো থাকছে ইনশাআল্লাহ। তো প্রথমত বাহাউদ্দিন নাসিম যে বক্তব্যগুলি দিয়েছেন, তিনি বলেছেন আগামী 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা মোটামুটি আন্দোলনে মাঠে নামতেছেন এবং ব্যাপক তারা কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের আভ্যন্তরীণ যেই দলগুলি রয়েছে, সাব কমিটিগুলি রয়েছে, যেমন উপদল যেগুলি রয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, সকলের সাথেই তারা কমিউনিকেশন করতেছেন এবং এই যোগাযোগের মাধ্যমেই মূলত সকলকে উদ্বুদ্ধ করতেছেন যেন সকলে মিলে তারা ব্যাপক জনসম্পৃক্তি গড়ে তোলে এবং ব্যাপক আকারে বড় একটা অংশ জনগণেরকে যেন তারা রাস্তায় নিয়ে আসতে পারে এবং আন্দোলনে শরিক করাতে পারে। শেখ হাসিনা তাকে এখনো তিনি বৈধ প্রধানমন্ত্রী বলেছেন এবং বাহাউদ্দিন নাসিম বলেছেন যে বর্তমান শেখ হাসিনা এখনো নাকি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এই বর্তমান যে সরকার, এই সরকারকে তিনি অবৈধ বলেছেন এবং এই সরকার কোনো ক্রমেই ক্ষমতায় থাকাটা তার নৈতিক কোনো অধিকার নেই। এরপরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কি দেশের ভিতরে আছেন না দেশের বাইরে আছেন, তিনি বলেছেন আমি আত্মগোপনে আছি। মানে উনি কোথায় আছে সেটা বলেনি, উনি আত্মগোপনে আছেন। এছাড়া আমরা আর একটি বিষয় খেয়াল করেছি, গত 23শে জানুয়ারি, আজকে 25শে জানুয়ারি, গত 23শে রাত্রি, দিবাগত রাত্রে সারা রাত ফেসবুকে গুজব চলেছে এবং আমরা জানি প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন সুইজারল্যান্ডে। তো সেখান থেকে তিনি নাকি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই পদত্যাগের ঘোষণাটা এবং বাংলাদেশে অবস্থানরত যত ছিল উপদেষ্টা মণ্ডলী পরিষদের যারাই ছিলেন তারা নাকি সবাই ভেগেছে, কেউ দেশে নেই, কেউ তাদের কর্মক্ষেত্রে নেই। তো এই যে নানামুখী চক্রান্ত গুজব রটিয়ে তারা কি করেছে, বিভিন্ন জায়গায় তারা মিছিলও করেছে এবং সেই মিছিলের থেকে কিছু জায়গায় দেখা গেছে যে তাদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে। এক জায়গা থেকে দুইজনকে গ্রেফতারের করেছে, সেটাও নিউজে এসেছে। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা যে খবরটা পেয়েছি বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি, আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদেরকে হুমকি, বিভিন্ন জায়গায় বিএনপির অফিসের সামনে কাফনের কাপড় রেখে ছাত্রলীগ ফিরবে এরকম হুমকি, বা আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের বাড়িতেও আক্রমণের সংবাদ পাওয়া গেছে। এই যে সার্বিক পরিস্থিতি, এগুলি মূলত কি কারণে হয়েছে? এগুলি একমাত্র কারণ হচ্ছে যে আপনি যখন কাউরে সুযোগ দিবেন, কাউকে আপনি শিথিলতা দেখাবেন, সে আপনাকে পেয়ে বসবে, আপনাকে দৌড়ের উপর রাখবে। আর আপনি যদি কাউকে দৌড়ের উপর রাখতে পারেন তাহলে সে দৌড়ের উপরে থাকবে, আপনি শান্তিতে থাকতে পারবেন। তো আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে দেখছি আওয়ামী লীগের উপরই সকলেই নমনীয়। এই সরকার যতটুকু যা করবেন বিশেষ কিছু রাজনৈতিক দলের কারণে মূলত আওয়ামী লীগের উপরে সেভাবে দমন পীড়ন করা যায়নি, তাদেরকে সেভাবে গ্রেফতার করা বা আইনের আওতায় আনা বা বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা, এগুলি সম্ভব হয়নি মূলত রাজনৈতিক দলগুলির কারণে। এই রাজনৈতিক দলগুলির ভিতরে স্পেসিফিকভাবে বললে বিএনপি এবং জামাত দোনো দলই জড়িত, কেউ কিন্তু এর থেকে বাইরে নয়। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের লোকজনরা বর্তমান জামাতের পাচ্ছে, সদস্যপদ পাচ্ছে, কমিটিতে যুক্ত হচ্ছে এবং সেখানে তারা বক্তৃতা বয়ানও করতেছে। অন্যদিকে সেম বিএনপির অনেক কর্মশালায় দেখতেছি সেখানে সাবেক আওয়ামী লীগের নেতারা এখন বিএনপির কর্মশালা এবং সেখান থেকে তারা মিটিংয়ে যে বয়ান করতেছেন, বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতার আগে বা পরে কখনো কখনো তারা জোশের ঠেলায় জয় বাংলা বলে ফেলতেছেন। তো এগুলি স্পষ্টত বার্তা যে আওয়ামী লীগের প্রতি যখন আমরা
অধিক নমনীয় হয়েছি। যখন তাদেরকে দাবরের উপর রাখার কথা ছিল সেটা যখন আমরা করতে পারিনি, তখন তারা আমাদেরকে দাবরের উপর রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা যদি অতীত ইতিহাসের দিকে একটু তাকাই, এর আগে কিন্তু ওবায়দুল কাদের সাহেব সহ অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে কখনো চলে যায় তাহলে অন্তত 1 লক্ষ নেতাকর্মী হত্যার শিকার হবে। অথচ আমরা 100 আওয়ামী লীগের নেতাকর্মীও হত্যার শিকার হয়নি, মূলত আমাদের মানবিক দিকগুলি কারণে, এবং আরো বেশি যেই বিষয়টা সেটা হচ্ছে বিএনপি এবং জামাত তাদের উপরে অতি মাত্রায় সহনীয় হওয়ার কারণে। যেহেতু তাদের কাঙ্ক্ষিত যে 1 লক্ষ মানুষ হত্যা হবে, সেই 1 লক্ষ মানুষ হত্যা হয়নি, উল্টো তারা জামাত এবং বিএনপির আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। এ কারণে তারা মূলত অ্যাগ্রেসিভলি তারা এখন ক্রমান্বয়ে অ্যাক্টিভ হচ্ছে, এবং ভবিষ্যতে এভাবে চলতে থাকলে কিছুদিন পরেই দেখা যাবে এই এরাই কিন্তু জামাত এবং বিএনপির জন্য বিস্ফোরা হয়ে যাবে। বিষয়টা মাথায় রেখেন। অপরদিকে আমরা আসাদুজ্জামান খান কামালের আজকে একটি আমরা সাক্ষাৎকার দেখলাম, যে সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন ইন্ডিয়ান একটি চ্যানেলে। সেখানে তিনি বলেছেন যে এই সরকারের একমাত্র কাজ হচ্ছে নির্বাচন দেওয়া, ইউনূস সরকারের নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, এবং এই চেয়ারে বসার মতো যোগ্যতা ইউনূস সরকারের নাই। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিও নয়, তিনি কোনো রাজনৈতিক নেতাও না, এবং তিনি জনগণের মাধ্যমে নির্বাচিত কেউ নন, যে কারণে এই চেয়ারে বসার তার কোনো যোগ্যতা নেই। এই কথাগুলি মূলত কেন বলছে? এই কথাগুলি বলার সুযোগ আমরা দিয়েছি। আমরা যখন 5ই আগস্টের শেখ হাসিনার পালানোর পরে যেই গভর্নমেন্ট তৈরি হলো 8ই আগস্টে, সেই 8ই আগস্টের গভর্নমেন্ট তৈরির সময় আমরা আগের সংবিধানকে বলবৎ রেখেছি, সংবিধানের আলোকেই আমরা শপথের পথ খুঁজেছি, প্রয়োজনে সুপ্রিম কোর্ট থেকে আমরা একটি রেফারেন্স নিয়েছি। তো এই যে একটা গোজামিলের সরকার, এ কারণেই এখন বিভিন্নভাবে কথা আসতেছে, বা আওয়ামী লীগও একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাচ্ছে। পক্ষান্তরে যদি তখন এটাকে আপনি অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যদি আপনি ঘোষণা দিতে পারতেন, ঘোষণা দিয়ে অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হওয়ার কথা সেই সরকার গঠিত হতো, আর যে কোনো অভ্যুত্থান আগের সংবিধান রহিত করে দেয়, যে কোনো বিপ্লব আগের সংবিধান রহিত করে দেয়। যদি সংবিধান রহিত করা যেত, যদি রাষ্ট্রপতিকে বাতিল করা যেত, যদি নতুন একটি অভ্যুত্থান পরবর্তী সরকার আমরা গঠন করতে পারতাম, তাহলে অন্তত আওয়ামী লীগের কেউ এখন এই কথাগুলি বলার মতো কোনো সৎসাহস দেখাইতে পারতো না। মূলত আমরাই তাদেরকে স্পেস দিয়ে দিচ্ছি, আমরাই তাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছি। এখন এই দায়, এই দোষ টোটালি আমাদের। আমরা যারা বাংলাদেশে, বা আমরা যারা ক্ষমতার পালাবদলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা তখন এই সরকার শপথ নেওয়ার সময় এই শপথের সাথে যারা, বা সরকার নিয়োগের ক্ষেত্রে, বা এই সরকার যে গঠন করা হইলো, কে কে সরকারে আসবে, এই বিষয় নিয়ে যারা আমরা তখন পিছন থেকে কলকাঠি নাড়ছিলাম, মূলত আমাদের দুর্বলতার কারণেই এই সুযোগটা আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, উনি বলেছেন যে 5ই আগস্ট সরকার পতন হলেও আসাদুজ্জামান কামাল কিন্তু তার বাড়িতেই ছিলেন। 5, 6, 7 এই 3 দিন তিনি তার বাড়িতে ছিলেন। 7 তারিখে তিনি তার বাড়ি থেকে বের হয়েছেন, তিনি আত্মগোপনে আছেন। তিনিও সেম কথা, আত্মগোপনে আছেন। তো এই 7 তারিখে তিনি পালাইলেন, কিভাবে পালাইলেন, এই বিষয়টাও কিন্তু আমাদের সেনাপ্রধানের ঘাড়ে চলে আসে। কারণ কার্যত ওই সময় দেশ সেনাপ্রধানের অধীনেই ছিল, বা তিনি সব জায়গার দেখভাল করার দায়িত্ব ছিলেন। তো এছাড়া আরেকটি বিষয়, তেনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাড়িতে থাকবেন, সেটাও অনেকটা বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হয়নি। সেনাপ্রধানের দপ্তর থেকে, বা সেনা দপ্তর থেকে যেই বিবৃতিটা এসেছিল যে 600-র উপরে লোককে তারা আশ্রয় দিয়েছে, সেই 600 লোকের তালিকা যদি আমরা হাতে পেতাম, তাহলে বিষয়টা বুঝতাম যে আসাদুজ্জামান খান কামাল সেই সেনাবাহিনীর আন্ডারে নিরাপত্তার আশ্রয়ে বা নিরাপত্তা বলয়ে তিনি ছিলেন কিনা। যদি থেকে থাকেন, তাহলে এখানেও কিন্তু সেনাপ্রধান সহ সেনাবাহিনী এখানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। কারণ কোনো ভিকটিম, কোনো আসামিকে, কোনো জালেমকে আশ্রয় দিয়ে তাকে নিরাপদে সেখান থেকে বের করে দেওয়া, এই অধিকার রাষ্ট্রের কারণেই। যেহেতু গণ অভ্যুত্থান বা বিপ্লব, আপনি যেটাই বলেন, যে নামে অভিহিত করেন, এই অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তীতে আগের সরকারের যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, সকলেই অপরাধী, সকলেই খুনি। এই খুনিদেরকে আপনি আশ্রয় দিবেন, তাকে আবার সুন্দর মতো নিরাপদে বেরিয়ে যেতে দিবেন, এই সুযোগটা সংবিধান বা কোনো আইন আপনাকে দেয় না।
যে কারণে এই বিষয়গুলি নিয়ে কিন্তু ভবিষ্যতে কখনো যে কেউ সরকার গঠন হইলে যদি এর সাথে বিচক্ষণতার সাথে এই বিষয়গুলি তারা আমলে নিতে চায়, তাহলে কিন্তু এখানে সেনা প্রধান বা ওই সময় যে যে অফিসার এই কাজের সাথে সংযুক্ত ছিলেন তারা হয়তো ফেঁসে যেতে পারেন। আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছে, প্রশ্নটি করা হয়েছে যে ভারত তো ৭১ আমাদেরকে সাহায্য করেছিল, এখন এই ৭৫ পরবর্তীও ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, সাহায্য করেছে, এখন এই ২৪-এ এসে ২৪ পরবর্তী ২৫-এ এসে এখন আওয়ামী লীগকে তারা কিভাবে সাপোর্ট দিতে পারে, এই অভিমত তার থেকে জানতে চাওয়া হয়েছে। তখন তিনি বলেছেন, আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে এখন তারা কূটনৈতিকভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। এই কূটনৈতিক সাপোর্ট অবশ্যই পাচ্ছেন, সেটা আমরা নিয়মিতই দেখতেছি যে ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত তারা নানাভাবে আমাদের এই সরকারকে চাপে ফেলতে চেয়েছেন, নানাভাবে তারা সরকারকে বোঝাইতে চেয়েছেন যে দ্রুত নির্বাচন দিন, বা তারা বিএনপির উপর একটা চাপ সৃষ্টি করেছেন, অদৃশ্য চাপ, যেগুলি তারা স্বীকার করুক বা না করুক, বাস্তবতা এটাই যে বিএনপির উপরে তারা বড় ধরনের একটা চাপ সৃষ্টি করেছে। যে চাপের কারণে আজকে বিএনপির মতো বড় দল তারাও বলতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা চেতনা নেই। তারা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তারা চায় না ছাত্রলীগ নিষিদ্ধ হোক, তারা চায় না এই রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করা হোক, তারা চায় না ইসকনকে নিষিদ্ধ করা হোক, তারা চায় না চিন্ময়কে গ্রেফতার করা হোক, তারা চিন্ময়ের বিরুদ্ধে যে মামলা করেছে তাকে বহিষ্কার করেছে। এরকম নানামুখী যেই কর্মকাণ্ড, তাতে বিষয়গুলি স্পষ্ট যে এখানে ভারতের একচ্ছত্র আধিপত্য তাদের উপর রয়েছে এবং ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বর্তমান চলতেছে। বিএনপির উপরে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, বরং আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা বিএনপি কেন্দ্রিক বা আমাদের বাপ চাচারা সকলেই বিএনপির রাজনীতি করেছেন এবং আমি সংসদ নির্বাচনে যতগুলি নির্বাচনে ভোট দিতে পেরেছি সবগুলি নির্বাচনে আমি বিএনপিতেই ভোট দিয়েছি, এটা আমি ঘোষণা দিয়েই বলতে পারি। কিন্তু এরপরে তো ২-৩ নির্বাচনে ভোট দিতেই পারিনি, সেটা ভিন্ন বিষয়। এর আগ পর্যন্ত যতগুলি ভোট দিয়েছি আমার ভোটটা ধানের শীষে গিয়েছে, সে কারণে বিএনপির প্রতি আমার আলাদা একটা মমতাবোধ, মায়া রয়েছে। সেই জায়গা থেকে আমি বিএনপি সমালোচনা করি। আমি চাই বিএনপি রাইট ট্রামে থাক, আমি চাই বিএনপি যেন ভারতের দালালি না করুক। বিগত সরকার যেভাবে একচেটিয়া ভাবে ভারতকে একচ্ছত্র সকল আধিপত্য তারা দিয়ে দিয়েছিল, ভারত যা চাইছে সেভাবেই তারা কাজ করেছে। যেমনি ভাবে ৭১-এর যুদ্ধের সময় যেই ৭ চুক্তির ভিত্তিতে শেখ মুজিব সরকারের সাথে তাদের একটা চুক্তি হয়, মুজিবনগর সরকারের সাথে, সেই চুক্তির ভিতরে একটা ছিল যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রনীতি থাকবে না, বরং ভারতের নির্দেশেই তাদের কাজ চলবে এবং বাংলাদেশের সকল বাণিজ্য ভারত ভিত্তিক হবে এবং বাংলাদেশের থেকে তারা সকল সুযোগ সুবিধা নিতে পারবে। এই যে অসাম্য কিছু চুক্তি, এই চুক্তির মূলত প্রতিফলন ঘটেছে বিগত ১৬ বছরে এবং সেই চুক্তির প্রতিফলন ঘটার কারণেই এই বর্তমান যখন সেই সরকারের বিদায় হয়েছে, এখন এককভাবে যখন দেখেছে যে এই ইন্ডিয়ার সব দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, বাংলাদেশ থেকে আগের মতো সেভাবে তারা কোনো ফায়দা হাসিল করতে পারবে না, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে। মূলত এই পয়েন্টটা এই কারণেই আনলাম যে অনেকের প্রশ্ন যে আমরা পার্শ্ববর্তী দেশ, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, একটা দেশের সম্পর্ক একটা দেশের জনগণের সাথে অথবা রানিং সরকারের সাথে, অথচ আমরা দেখতেছি যে আমাদের এই দেশ থেকে যেই সরকার পালিয়ে গিয়েছে, যেই সরকার বাংলাদেশের জনগণ তাকে সহ্য করেনি, বা যেই সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হয়েছেন, সেই একজন ব্যক্তির সাথে তাদের উঠা বসা ধরম মহরম, অথচ বাংলাদেশের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সেই সরকারের কোনো সেভাবে আমরা সম্পর্ক পাকাপোক্ত হতে দেখছি না। এর মূল কারণটা কি? অনেক সময় দেখা যায় যে মার থেকে মাসির দরদ বেশি, বিষয়টা এরকম পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে আপনারা একটু দেখেন যে এলাকায় আমরা যখনই যেখানেই থাকি না কেন, প্রত্যেকের এলাকায় এই বিষয়গুলি দেখবেন যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। তো দুই ভাইয়ের ভিতরে যখন দ্বন্দ্ব হয়, তৃতীয় ব্যক্তি কখন নাক গলায়, যখন তার এখানে স্বার্থ থাকে। তা না হলে তৃতীয় ব্যক্তি কখনোই ওই ভাইদের ভিতরে আগ বাড়িয়ে সে কথা বলতে যায় না। দুই ভাই মারামারি লাগছে, যদি কারো কাছে যায় তাদের নিয়ম হচ্ছে তারা আপোষ করে দিবে, হয়তো কারো সাপোর্টে কথা কবে, কারো বিপক্ষে কথা কবে। কিন্তু যখন আপনি দেখবেন যে কোনো ভাই তার কাছে যায়নি কিন্তু সে আগ বাড়িয়ে আসছে, একটা ভাই একটু চুপ আছে কিন্তু সে এসে ওই পাড়া প্রতিবেশী এসে তাকে ইন্ধন দিয়ে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে তার বিরুদ্ধে লাগাচ্ছে বা সে নিজেই অ্যাকশনে যাচ্ছে, এমন কোন যখন কাজ দেখবেন, নিঃসন্দেহে বুঝে যাবেন যে ওই জায়গায়
ওই তৃতীয় ব্যক্তির কোনো খুব বড় ফায়দা রয়েছে, যে ফায়দার কারণে সে এখানে নাক গলাচ্ছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এই সমস্যা কিভাবে মোকাবেলা করব সেটা আমরা বুঝবো। সরকার কাকে রাখবো কাকে রাখবো না সেটা বাংলাদেশের জনগণ দেখবে। কিন্তু যখন সেটা নিয়ে খুব বেশি নাক গলায় ভারত, যখন এই বাংলাদেশের সরকারে কি আসবে, রাষ্ট্র কিভাবে চলবে সেটা নিয়ে খুব বেশি যখন নাক গলায় ভারত, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে মূলত তাদের জ্বলনটা কোথায়। তাদের জ্বলন, ইন্ডিয়া যখন বাংলাদেশ থেকে একসেটে ভাবে আগে বিদ্যুতের সুবিধাটা নিয়েছে আদানির মাধ্যমে, যে বিদ্যুৎ না দিয়েও তারা ক্যাপাসিটি চার্জ নিচ্ছে, তারা যেভাবে আমাদের তিস্তা পানি বা কোনো জায়গা থেকে আমাদের সুষম পানি বন্টন তারা করছে না, উল্টা আমাদের নদী থেকে তারা পানি তুলে নিচ্ছে। যখন বাংলাদেশের অভ্যন্তরে তারা রেল প্রবেশের সুযোগ পেয়েছে, বাংলাদেশের রাস্তা দিয়ে যখন তারা তাদের ট্রাকগুলি নিতে পারতেছে, যাতায়াত ব্যবস্থা করতে পারতেছে, বাংলাদেশের বন্দরগুলো যখন তারা নির্বিচারে ব্যবহার করতে পারতেছে, নির্বিবাদে ব্যবহার করতে পারতেছে, ইভেন বাংলাদেশে এত শ্রমিক তারা অবৈধভাবে আছে যেগুলি আপনি কল্পনার অতীত। অর্থাৎ তাদের যতগুলি শ্রমিক বাংলাদেশে নিবন্ধিত, তার অন্তত 90% আছে অনিবন্ধিত, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ করে তারা বাংলাদেশ থেকে ডলার নিয়ে যাচ্ছে। এই যে তাদের একচেটিয়া সুবিধা, এই সুবিধাটা কিছুটা হলেও ভাটা পড়েছে। বর্তমান তারা যেভাবে সীমান্ত কাঁটাতারের বেড়া দিচ্ছিল, একচেটিয়া ভাবে তারা কাঁটাতারের বেড়া বিগত 16 বছরে দিয়ে আসতেছিল, এখন কিন্তু তারা সেখানে বাধার সম্মুখীন হচ্ছে। এই নানামুখী সমস্যার চিন্তা করেই তারা বুঝতেছে যে তাদের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকার থাকলেই বাংলাদেশের থেকে তারা ফায়দা নিতে পারবে, বাংলাদেশকে তারা ব্যবহার করতে পারবে এবং বাংলাদেশের উপরে তারা ছড়ি ঘোরাতে পারবে। অন্য কোনো সরকার থাকলে তারা সেটা পারবে না। এখন যেহেতু আওয়ামী লীগ সরকার একেবারে চলে গেছে, আপাতত আওয়ামী লীগ সরকার আসবে না, এজন্যই তারা মূলত বিএনপির উপরে মূলা ঝুলিয়েছে। বিএনপিকে বলেছে আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো বা তোমাদেরকে সুন্দরভাবে ক্ষমতায় থাকতে দিব, শর্ত হচ্ছে তোমরা আওয়ামী লীগের মতো আমাদের দালালি করবা। সে কারণেই আমরা দেখতেছি যে বিভিন্নভাবে বিএনপির কেউ এখন ভারতের দালালিমূলক কথা বলতেছেন, যেগুলি জনগণের বিপক্ষে, এবং বিএনপিরও মাঠকর্মীদের এগুলি পছন্দ হয় না। অন্তত আমার মতো যারা বিএনপির মানে পছন্দনীয় দল হিসেবে যারা বিএনপিকে ভালোবাসেন, তারা অন্তত বিএনপির বর্তমান যেই মহাসচিব বলেন বা বড় বড় কয়েকজন নেতার দাঁতের যে বক্তব্য কার্যকলাপ, সেগুলি অবশ্যই আমাদের জনগণের পছন্দের বিপক্ষে দাঁড়াচ্ছে। এজন্য আমি বিএনপিকে আহ্বান করব যে আপনারা অবশ্যই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির যেই ভাবনা, তার যে চিন্তা চেতনা, তার যে আদর্শ, তিনি যেই চিন্তা লালন করে বিএনপিকে গঠন করেছেন, তিনি যেই চিন্তা ধারণ করেন, সেই চিন্তার উপরে আসুন। এর আগে আমরা দেখেছি রুহুল কবির রিজভী বলেছিলেন যে 30 লক্ষ শহীদ, অর্থাৎ 71 নিয়ে যখন প্রশ্ন এসেছিল, অথচ 30 লক্ষ শহীদ খোদ আমাদের বেগম খালেদা জিয়া নিজেই স্বীকার করেন না। তিনি এর আগে একবার বলেছিলেন যে 30 লক্ষ এগুলি সত্য নয়। এরপরে কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক আকারে মামলা হয়েছিল, সেগুলি আমরা দেখছিলাম। এবং এই কথাটা আমি আরো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, যে কারণে বিএনপির এখন কার্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে জিয়ার যে আদর্শ, জিয়ার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা অনুযায়ী দলকে সামনে এগিয়ে নেওয়া। এবং বিএনপির বর্তমান যেই মুখপাত্র বা প্রধানের ভূমিকায় আছেন, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। আমি তাকেও বলবো যে আপনি আপনার পিতার আদর্শ পরিপূর্ণভাবে ধারণ করুন। আপনি ট্যালেন্ট, তাতে কোনো সন্দেহ নেই, আপনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনি দলকে সাজাইতে পারবেন, গোছাইতে পারবেন, এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়তো আপনি হবেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতকে কখনোই খবরদারির ক্ষমতাটা দেওয়া যাবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বোঝাপড়া সম্পর্ক। সে 1 টাকা দিবে, আমরা 1 টাকার মাল দিব, আমরা 1 টাকা দিব, সে 1 টাকার মাল দিবে। কিন্তু আমরা শুধু দিয়েই যাব, বিনিময়ে আমরা কোনো কিছুই পাবো না। আর হাসিনার মতো আমরা বলবো যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবনেও তারা ভুলতে পারবে না। সেই সুযোগ বর্তমান বাংলাদেশে হতে দেওয়া যাবে না, অন্তত বাংলাদেশের জনগণ সেটা চায় না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।